দেখছেন এসএটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন আজকের বিষয় কোন ফর্মুলায় জাতীয় নির্বাচন। সঙ্গে আছেন আহমেদ হোসেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং কমরেড রাজিকুজ্জামান রতন। জনাব আহমেদ হোসেন, আমরা অনেকগুলি ফর্মুলার কথা শুনছি যে কিভাবে ফর্মুলা হবে। যেমন বেগম খালেদা জিয়া বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার না, যে কোনো নামেই হোক একটা নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন চাচ্ছেন। ফর্মুলাটা কারা ঠিক করবে? আপনি এই প্রসঙ্গে আসার আগে আমি একটু ছোট্ট কথা বলতে চাচ্ছি, যেটা রতন ভাই বলেছেন যে এটা একটা ভুল মেসেজ যেতে পারে মানুষের কাছে, বা যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন, যে মাও সেতুংকে আমি ছোট করিনি। মাও সেতুং কমরেড মাও সেতুং, কিন্তু বঙ্গবন্ধুকে কিন্তু কমরেড বলা যাবে না। এই যে ডিফারেন্সটা, ফিলোসফিক্যাল ডিফারেন্সটা বলেছি। এখন চিয়াং কাইসেক এবং মাও সেতুংয়ের যে ডিফারেন্সটা ছিল, এই ডিফারেন্সটাও যেরকম ঠিক বঙ্গবন্ধু এবং মাও সেতুংয়ের মধ্যে পলিটিক্যাল ফিলোসফির দিক ডিফারেন্স, আমি সেটা বোঝাতে চেষ্টা করছি। আমি সেখানে মাও সেতুংকে আমি ছোট করবো কেন? মাও সেতুং ইজ গ্রেট। হ্যাঁ, তো আপনি যেটা বলছেন যে ফর্মুলা, এই ফর্মুলা নিয়ে তো চর্বিত চর্বণ হচ্ছেই, এটা তো হয়েই আসছে, বুঝছেন। ফর্মুলার এই চর্বিত চর্বণ শেষ হবে কবে আমি জানি না। এটা রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো মনে হয়ে যাচ্ছে যে এই গল্পের শেষ কোথায় না, কিন্তু ওয়ান সাইডেড খেলা হচ্ছে। আমি হচ্ছে হয়েই হলো না শেষ, এরকম আর কি, এরকম। এখন প্রশ্ন হচ্ছে যে ফর্মুলা বলতে, হ্যাঁ, বিএনপি চেয়ারপারসন তো তার জায়গা থেকে সরে আসছেন, ধীরে ধীরে সরে আসছেন, শুভবুদ্ধি উদয় হচ্ছে, তো ভালো কথা। কিন্তু সেই উদয় হলো, সময় হলো না, সময় মতো হলো না। সময় মতো হলে তো ভালো হতো, তাহলে তো আজকে এত লোকের মৃত্যু হতো না, এত মানুষের মৃত্যু হতো না, এত পেট্রোল হয়, এত মানুষ অগ্নিদগ্ধ হতো না, আপনার বার্নিং ইউনিটে এত মানুষ যন্ত্রণায় কাতরাতো না। তাহলে আজকে সুবুদ্ধি উদয় হলো মানুষগুলোকে খুন করার পরে, হত্যা করে, মানুষকে দুঃখ কষ্ট দিয়ে। কাজে তিনি আজকে বলছেন একটি নির্বাচন চান। নির্বাচন তো নিরপেক্ষই হবে, নির্বাচন তো পক্ষপাতদুষ্ট হবে কেন? কাজে নির্বাচন ওনাকে তো আসতে হবে, কাজে এই জন্য ওনাকে অপেক্ষাও করতে হবে। আমি আশা করব যে সংবিধানে যেটা বলছেন যে ভাই সংবিধান বর্তমান সংবিধান না আগের সংবিধান, হ্যাঁ সংবিধান তো আপডেট হয়, আপনারাও করেছেন, আমাদেরকে চোখে আপনারা সংবিধানকে বিকৃত করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে সংবিধানকে আপনারা একেবারে আপনারা ভোটের তলায় পিষ্ট করেছেন, গণতন্ত্রকে বিপন্ন করেছেন। পঞ্চম সংশোধনী দিয়ে একেবারে আপনি ইন্ডিমনিটি অ্যাক্ট জারি করেছেন যাতে বঙ্গবন্ধুর হত্যার বিচার না হয়। কাজেই সংবিধানকে পদদলিত করেছেন তো আপনারা। কাজেই আমরা বরঞ্চ সংবিধানকে পরিশুদ্ধ করে মুক্তিযুদ্ধের ধারায়, চেতনার ধারায় নিয়ে এসেছি, যে কারণে গণতন্ত্রের পথে আসছে। গণতন্ত্রের সংজ্ঞা নিরূপণ করবেন আপনি কোন গণতন্ত্র চান। আপনি যদি জামাতি গণতন্ত্র চান তাহলে সেই গণতন্ত্রের পথে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমি মুক্তিযুদ্ধের ধারায় গণতন্ত্র বিশ্বাস করি, আমি মুক্তিযুদ্ধের চেতনার যে গণতন্ত্র সেই গণতন্ত্র বিশ্বাস করি, এবং 30 লক্ষ শহীদ যে আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে জন্ম দিয়েছে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে, যে গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করে গেছে, আমি সেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই। সুতরাং নির্বাচন হবে 5 বছর অন্তর অন্তর, সংবিধানে পরিষ্কার লেখা আছে। সংবিধান মোতাবেক 2019 সনে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে আমরা আশা করি যে বিএনপি চেয়ারপারসন তার কথা রাখবেন যে ভুল দেওয়া হয়ে গেছে, সবই ভুল, সেই ভুল থেকে আমি শিক্ষা নিলাম, আমি 2019 সনের নির্বাচনে আসছি। ভালো কথা, শুভ সংবাদ। এবং সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, এবং সেই নির্বাচনী ব্যবস্থায় গভর্নমেন্ট যে থাকবে এই সংবিধানও লেখা আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ওই সময়ের প্রধানমন্ত্রী থাকবেন। এবং যেভাবে এবার 8 জন হয়েছে জাতীয় পার্টির মন্ত্রী, তখনও তো বিএনপি থেকে 8 জন হতে পারে। সুতরাং নো প্রবলেম, সেই সরকারে আপনারা অংশ নিতে পারবেন। তো প্রবলেম আছে, যেহেতু আপনারা এখন পার্লামেন্টে নেই, বিএনপি পার্লামেন্টে নেই, সেই ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে যে পার্লামেন্টে তারা নেই, যে পার্লামেন্টে যারা আছে তাদের মধ্যে অংশীদারিত্ব হবে, পার্লামেন্টের বাইরে যারা আছে তাদের মধ্যে অংশীদারিত্ব হওয়ার কোনো সুযোগ সেখানে নেই। সংবিধান সেভাবেই আমাদেরকে নির্দেশ দিয়েছে, কাজে সংবিধান আমাকে যেভাবে বলবে আমি সেভাবে চলবো, সংবিধানের বাইরে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। বলার চেষ্টা করেছেন, হ্যাঁ না, কিন্তু আহমেদ ভাই বেগম খালেদা জিয়া একটু সরেছেন ঠিকই, উনি বলেছেন, কিন্তু কোনো ফর্মুলা বা স্পেল আউট করেন নাই। না, স্পেল আউট কিভাবে হবে? স্পেল আউটটা যে উনি করবেন, উনি এতটুকু বলেছেন যে তত্ত্বাবধায়ক নামটা না থাকতে পারে কিন্তু নিরপেক্ষ আদলের হতে হবে। এটা কিন্তু উনি প্রথমেও বলেছেন, প্রথম দিকেও বলেছেন। এখন সাম্প্রতিককালে এইটাকে
এনক্যাশ করার চেষ্টা করছেন আহমেদ ভাইরা, এই জন্য এটা বলছেন। আর সংবিধানের পবিত্রতা রক্ষা করা, সংবিধানকে আমরা কলঙ্কিত করেছি, প্রথম সংশোধনী, দ্বিতীয় সংশোধনী, তৃতীয়, চতুর্থ, এই যে সংশোধনীগুলোর মাধ্যমে যা কিছু হয়েছে বাংলাদেশে স্বাধীনতার পরপরই মানুষের প্রত্যাশার সঙ্গে প্রতিপক্ষ হিসাবে সরকারি দল আওয়ামী লীগকে দাঁড় করিয়ে দিয়ে যতগুলো কালা কানুন বাংলাদেশে প্রথম হয়েছে ওই সময়, সেটা তো ওই সময় প্রত্যাশিত ছিল না। বিএনপি না হয় ক্যান্টনমেন্ট থেকে এসে নতুন দল করেছে, কিন্তু এত বছরের ঐতিহ্যবাহী দল সংবিধানকে কাটাছেঁড়া করে বিচার বিভাগ সহ সংবাদপত্র সহ যে কালাকানুন করেছিল, ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন এবং বিচার বিভাগের সবকিছু রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করেছিল প্রধান বিচারপতির হাত থেকে নিয়ে, তারপরে সংসদ এতদিন পর্যন্ত চলবে, ৬ বছরের জন্য নির্বাচিত হইল বলিয়া মনে করা হবে, প্রধানমন্ত্রী হিসাবে জাতীয় সংসদে ঢুকলেন বঙ্গবন্ধু, বের হয়ে এলেন ১৩ মিনিটের মাথায় রাষ্ট্রপতি হিসাবে। এই যে খেলাধুলাগুলো হয়েছে সংবিধানকে ইচ্ছামতো ব্যবহার করে, সেই পুরনো ইতিহাস তো আমি বলতে চাচ্ছিলাম না। আমি খুব আশাবাদী ছিলাম যে আহমেদ ভাই বর্তমান অতীতের আমাদের ভুল ত্রুটি দুই দলেরই আছে, সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য নতুন করে কিছু বলবেন, কিন্তু সেটা উনি বলেননি, বরং সেই পুরনো ঘাটাঘাটি উনি করেছেন, যে কারণে আমি একটু পুরনো দিকটা একটু টাচ করে এলাম, একটু ছুঁয়ে এলাম আর কি মাত্র। এখন যেটা উনি বলেছেন সংবিধান তো আপডেট হতে হবে, হ্যাঁ ওই সংবিধান আপডেট হতে হবে, সেইটাই কিন্তু বেগম খালেদা জিয়া বলেছেন যে নিরপেক্ষ চরিত্রের হতে হবে। নির্বাচন কমিশন থেকে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, গণতান্ত্রিক ভিতগুলোর যে ভিতের উপর দাঁড়িয়ে থাকে, সেগুলো যেটা আছে সেটা, এবং এই মুক্তিযুদ্ধের ধারা, চেতনা, জামাত, এই কথাগুলো আহমেদ ভাইরা একত্রে বলেন, আর বলেন যে এইসবগুলো তো হচ্ছে বিভিন্ন কারণে। তো আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় সোচ্চার কণ্ঠের দুইজন প্রতিবাদী বাংলাদেশে আছেন আমার জানা মতে, সবার চেয়ে উপরে দুজন আছেন, আরো অনেকেই আছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন। একজন হচ্ছেন জনাব মুনতাসির মামুন, আরেকজন হচ্ছেন জনাব শাহরিয়ার কবির। মুনতাসির মামুন তার অন্তত 3টি প্রবন্ধে আমার দেখা মতে উনি লিখেছেন যে তৃণমূলে জামাত শিবিরকে পুনর্বাসন করছে আওয়ামী লীগ, সহায়তা করছে সেখানে আওয়ামী লীগের কথায় প্রভাবিত প্রশাসন। আর শাহরিয়ার কবির বলেছেন যে আমরা দেখেছি আমাদের কাছে সারা দেশের যে রিপোর্ট, তাতে শুধু তৃণমূলে না, পুলিশে, সরকারি চাকরিতে, এমনকি ফুল দিয়ে দায়িত্বশীল মন্ত্রী এমপিরা তাদেরকে বরণ করে নিচ্ছেন। এই হলো মুক্তিযুদ্ধের চেতনার ধারা। উনি যেটা বলেছেন মুক্তিযুদ্ধের সম্মাননা ক্রেস্টের মধ্যে সোনা চুরি, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের ধারা। মুক্তিযুদ্ধে 2 জন মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন সম্প্রতি, কি ঘটনার উপরে করেছেন বিস্তারিত আমি যাব না, এটা আলোচনা হয়েছে অনেকবার। এবং সবশেষ দুঃখজনক যে খবরটি আজকে অত্যন্ত হৃদয় বিদারক, 7 জন মাত্র বীরশ্রেষ্ঠ, আমাদের জাতীয় গৌরব এই স্বাধীনতার যুদ্ধে, সে 7 জন বীরশ্রেষ্ঠের অন্যতম বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, তার ছেলে আজকে হোটেলে পানি টেনে, দিনমজুরি করে, হোটেলে বয়গিরি করে, প্লেট ধোয়া মোছা করে জীবিকা নির্বাহ করছেন। ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কোথায় গেল? কোথায় তাহলে মুক্তিযুদ্ধের এই যে লোকদের প্রতি সম্মান দেখানো, সেটা কোথায়? আপনার কাদের সিদ্দিকী রাজাকার, ডক্টর কামাল হোসেন রাজাকার, অধ্যাপক আবু সাইদ রাজাকার। এই মুক্তিযুদ্ধের চেতনার ধারা কি এটা কি কারো একক বা কোনো দলীয় সম্পত্তি? এখানে তো সারা বাংলাদেশের মানুষ, কিছু স্বাধীনতা বিরোধী লোক ছাড়া আর সবাই তো একাত্ম হয়ে গিয়েছিল এই স্রোতের সঙ্গে। হ্যাঁ, আহ্বানটা বঙ্গবন্ধুর ছিল, ওনার নেতৃত্বে বা ওনার নামের উপরে যুদ্ধটি পরিচালিত হয়েছে, সেটা সত্যি কথা। কিন্তু এটা কি শুধু আওয়ামী লীগ একা করেছে? তাহলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে আজকে পথে পথে ঘোরে কেন? মুক্তিযোদ্ধারা আত্মহত্যা করে কেন? প্রভোকেশনের মাধ্যমে। কেন না খেয়ে তারা চলে? রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, এরকম উদাহরণ অনেক আছে। মুক্তিযুদ্ধে সোনার ক্রেস্টে সোনা চুরি হয়, সেটা নিয়ে আবার বলা হয় দিয়েছে এইটাই তো বেশি, সোনা তো স্বর্ণকাররা তো মায়ের কানের সোনাও চুরি করে। এগুলো মুক্তিযুদ্ধের চেতনার ধারা বহন করে না। এগুলো বলা যায় স্লোগানের জন্য, আপ্তবাক্য হিসাবে, কিন্তু এটা বহন করে না। মূল কথাটা হচ্ছে এইটা, যেটা রতন ভাইও বলেছেন, আমি বলার চেষ্টা করেছি, রতন ভাই অনেক জ্ঞানী মানুষ, তিনি সুন্দর করে সাজিয়ে বলেছেন। সেটা হচ্ছে যে বিশ্বাসযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, এজন্যে উদারতাটা সবার আগে দেখাতে হবে সরকারকে। আপনি সংবিধান সংশোধন পরে করেন, কিন্তু এই 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন সর্বশেষ, এর পরবর্তীতে আপনাদের মিডিয়ার এবং বিভিন্ন সুধী সমাজের সমালোচনার, প্রচন্ড সমালোচনার তোপের মুখে নির্বাচন কমিশন একটা সমীক্ষা পরিচালনা করেছিল তাদের স্টাফদেরকে দিয়েই। সেই সমীক্ষায় দেখা গেল, একটা এক্সপেরিমেন্টাল ভোট নিয়েছিলেন, সেই সমীক্ষায় দেখা গেল যে প্রতি ঘন্টায় বর্তমান পদ্ধতি অনুযায়ী গড়ে 75 জন ভোটার ভোট দিতে পারে। তাহলে যদি তাই হয়, 8 ঘন্টার নির্বাচন হলো ঢাকা এবং চট্টগ্রাম
তিনটে নির্বাচনে 8 ঘন্টায় লক্ষ লক্ষ ভোট কিভাবে কালেকশন হলো আমাকে বলেন। প্রতি ঘন্টায় যদি 75টি হয় ওনাদের পর্যবেক্ষণ অনুযায়ী, তাহলে এই নির্বাচন কমিশন দিয়ে কি জাতীয় নির্বাচন আরেকটি হবে, পার্টিসিপেটরি নির্বাচন হবে? হতে পারে শুধু আওয়ামী লীগকে এবং 14 দলকে জেতানোর জন্য, কিন্তু এই দল কিংবা কমিউনিস্ট পার্টি কিংবা ডক্টর কামালের দল কিংবা বি চৌধুরীর দল কিংবা অলি আহমেদের দল, অন্যান্য দল, তারা কি পার্টিসিপেট করেছে? রেজিস্টার্ড পার্টি কতগুলো ছিল, কতটি অংশগ্রহণ করেছে, সেগুলো তো দেখতে হবে। আর পরামর্শ সহিষ্ণুতার মধ্য থেকে বরঞ্চ আমি মনে করি, যেটা আহমেদ ভাই বলেছেন, রতন ভাই বলেছেন, যে এটাও গণতন্ত্রের একটি সৌন্দর্য, আর্ট অফ ডেমোক্রেসি, সেই জায়গাটায় বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত অনেক পরিচ্ছন্ন আছেন। আপনি দেখেন গত 2-2.5 মাসে তুলোধুনো করে ছেড়ে দিচ্ছেন, বিশেষ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তারপরে কামরুল সাহেব অ্যাডভোকেট, মোফাজ্জল হোসেন মায়া সাহেব, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সাহেব, এই যে কয়েকজন যে আছেন, ওনাদের কাকে খালেদা জিয়া বিষয়ক মন্ত্রণালয়টা প্রধানমন্ত্রী দিবেন আমি জানি না, তবে খালেদা জিয়া বিষয়ক মন্ত্রণালয়টা নেওয়ার জন্য একটা প্রচন্ড প্রতিযোগিতা ওনাদের মধ্যে। কে সবচেয়ে বেশি খালেদা জিয়ার কুৎসা করতে পারেন অশ্লীল ভাষায়, সেখানে খালেদা জিয়া কিন্তু নিশ্চুপ, তিনি কিন্তু ওই ভাষায় প্রত্যুত্তর দিচ্ছেন না। তো সেই জায়গাটায় বরং বলতে হবে পরামর্শ সহিষ্ণুতার ব্যাপারে বেগম খালেদা জিয়া অনেক বেশি ধৈর্যের পরিচয় সাম্প্রতিককালে রাখছেন। জনাব রাজিকুজ্জামান রতন, নির্বাচন যখনই হোক গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নতুন কোনো ফর্মুলা কি আসতে পারে? আসলে ফর্মুলা চাইতেও বড় কথা যে নির্বাচনটা কেমন করে হবে সে বিষয়টা আলোচনা থাকা দরকার। আমরা তত্ত্বাবধায়ক সরকার, আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আমরা দেখেছি, সেটাও কিন্তু গ্রহণযোগ্য হয়নি। দলীয় সরকারের অধীনে নির্বাচন দেখলাম 5ই জানুয়ারির নির্বাচন এবং ঢাকা এবং চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন, সেটাও বিশ্বাসযোগ্যতা থাকলো না। ফলে নির্বাচন কমিশন আস্থা হারিয়েছে জনগণের। নির্বাচন কমিশন, এই ধরনের নির্বাচন কমিশন দিয়ে আসলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আর মেরুদণ্ডওয়ালা একটা যেমন নির্বাচন কমিশন চাই, শক্ত মেরুদণ্ডের, স্বাধীন বিচার বিভাগ চাই, তার সঙ্গে কালো টাকা, ধর্মের প্রভাবমুক্ত নির্বাচন চাই এবং সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা, যেটা বাসদ এবং সিপিবির পক্ষ থেকে আমরা বলেছিলাম। এগুলো যদি হয়, আর যে 5টা কার্স অফ ডেমোক্রেসি আমরা বলি, গণতন্ত্রের 5টা অভিশাপ হয়েছে বাংলাদেশে, সে 5টা কি? 5M, মানি, মাসল, মিডিয়া, মার্কা এবং ম্যানিপুলেশন। এই 5M, এই 5M এর এমন, যেমন বলেছে যে প্রার্থী কাকে দিয়েছি চিন্তা করার দরকার নাই, মার্কা দেখে ভোট দেবেন। যদি এরকম হয় তাহলে গণতন্ত্রের চর্চাটা দেশে কেমন করে হবে? প্রার্থীর কোনো যোগ্যতাই এখানে দরকার নেই। তারপরে এই 5M থাকার কারণে হয়েছে কি, যে ডিস্ট্রয় হয়ে গেছে আমাদের 2টা ডি। একটা ডি কি? ডেমোক্রেসি, আর একটা ডি হচ্ছে ডিগনিটি। একটা মানুষ ডিগনিফাইড মানুষ, সে ভোট কেন্দ্রে গিয়ে দেখলো তার ভোট দেওয়া হয়ে গেছে। এর চেয়ে বড় অপমান কিন্তু আর নাই। আমার ভোটের মূল্য হয়তো আমার কাছে 100, আমি তো আমি, অন্যের কাছে হয়তো একটা নাম্বার, কিন্তু নাম্বারের চেয়ে বড় এর সঙ্গে কিন্তু আমি, আমার বিচার বিবেচনা, আমার মূল্যবোধ, আমার রুচি, সংস্কৃতি সব যুক্ত হয়ে আছে। সেই মানুষটিকে দেখবে তার ভোট দেওয়া হয়ে গেছে, অথবা তাকে ভোট কেন্দ্রে যেতেই দেওয়া হচ্ছে না। ফলে যে মানুষের ডিগনিটিটা সবচেয়ে বেশি ডিস্ট্রয়েড হয়ে যায়, ডেমোক্রেটিক ভ্যালুসগুলো সবচেয়ে বেশি ডিস্ট্রয়েড হয়ে যায়। সে কারণে আমরা বলেছিলাম যে একটা স্বাধীন বিচার ব্যবস্থা যদি না তৈরি হয়, বাংলাদেশে আরেকটা দুঃখজনক ব্যাপার হলো আমাদের বাংলাদেশে সব স্বাধীন, আমাদের বিচার বিভাগ স্বাধীন, আমাদের পুলিশ স্বাধীন, আমাদের প্রশাসন স্বাধীন, কিন্তু যে জনগণের টাকা এগুলো চলে সেই জনগণটা হচ্ছে পরাধীন। সবাই স্বাধীন কিন্তু জনগণের কোনো স্বাধীনতা নাই। আমরা মনে করি এই জনগণের স্বাধীনতাটা আসবে কিভাবে, তার জন্য একটা ডিসকোর্স হওয়া উচিত, একটা খোলামেলা আলোচনা হওয়া উচিত। এবং এখানে ফিয়ার কমপ্লেক্স অফ ডিফিট একটা আছে। হেরে গেলে কি হবে? আমি যদি হেরে যাই তাহলে বোধহয় আমার সর্বনাশ হয়ে যাবে। জিতলে যেমন লোভ, হারলে তেমনি ভয়। এই লোভের তাড়না অথবা ভয়ের আতঙ্ক এমনভাবে শাসক দলগুলোকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, কেউ এই জন্য ক্ষমতা ছাড়তে চান না, অথবা কেউ ক্ষমতার বাইরে থাকতে চান না। তাহলে ক্ষমতা ছাড়তে না চাওয়া অথবা ক্ষমতার বাইরে থাকতে না চাওয়া, তার মধ্য দিয়ে যে মল্লযুদ্ধ হয়, এর মধ্যে রাজায় রাজায় যুদ্ধ করলে উলু খাগড়া যেমন প্রাণ যায়, এখানে তো উলু খাগড়া নাই, রাজায় রাজায় যুদ্ধ, মানে রাজ দরবার দখল করার এই যুদ্ধে জনগণের গণতান্ত্রিক মূল্যবোধটা ধ্বংস হয়ে যায়। যে কারণে বলেছিলাম যে নির্বাচন ব্যবস্থাটার একটা আমূল সংস্কার হওয়া দরকার। সেটা যদি না হয় তাহলে তত্ত্বাবধায়ক পদ্ধতিতেই হোক অথবা দলীয় পদ্ধতিতেই হোক, নির্বাচন কিন্তু সুষ্ঠু হবে না। আমরা এই জন্য বারবার আমাদের বাসদের পক্ষ থেকে, সিবির পক্ষ থেকে বলেছি যে আমাদের কথা কেউ হয়তো শুনবে না, কিন্তু আমরা বারবার এই কথাটা বলছি যে এটা যদি না হয় হয়তো আবার একটা নির্বাচন হবে, তারপর আবার হয়তো একটা নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র আসবে না, বরঞ্চ গণতন্ত্র নির্বাসনে চলে যেতে পারে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। RFL থ্রেড পাইপ লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছি আর একটি ছোট্ট বিরতি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।